নারিকেলের ছোবড়া থেকে কোটি টাকার ব্যবসা। ফেলে দেওয়া নারিকেলের ছোবড়া এখন আর আবর্জনা নয়, মূল্যবান বস্তু। বিভিন্ন শিল্পের বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান তৈরি হচ্ছে নারিকেলের ছোবড়া থেকে। দেশের বিভিন্ন জেলায় নারিকেলের ছোবড়া প্রক্রিয়াজাতের জন্য বেশ কিছু কারখানাও গড়ে উঠেছে। অপ্রচলিত এই পণ্য ঘিরে ব্যবসার আকার এখন অর্ধ-শত কোটি টাকার বেশি। বিগত 10 বছর আগেও নারিকেলের ছোবড়ার মূল্য নিয়ে কারোর কোনো ধারণাই ছিল না। নারিকেল বের করার পর ছোবড়া সাধারণত আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হতো, তবে গ্রাম অঞ্চলে রান্নার জ্বালানি হিসেবে ছোবড়ার কিছুটা ব্যবহার ছিল। এখন সেই যুগ পরিবর্তন হয়েছে। নারিকেলের ছোবড়াকে কোনোভাবেই আবর্জনা হিসেবে গণ্য করা যাবে না, কারণ এর থেকে তৈরি হচ্ছে বিভিন্ন প্রয়োজনীয় পণ্য। নারিকেলের ছোবড়ার ব্যবসা করে কোটি টাকা উপার্জন করেছেন অনেকেই। এই শিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহ করছে অসংখ্য পরিবার। নারিকেলের ছোবড়ার বহুমুখী ব্যবহার রয়েছে। ছোবড়ার দাম এবং চাহিদা এখন অনেক বেশি, এমনকি ছোবড়ার গুঁড়াও ফেলে দেওয়া যায় না, কারণ কয়েক বছর আগে থেকে এই ছোবড়ার গুঁড়াও মূল্যবান পদার্থ। নারিকেলের ছোবড়া থেকে মূলত কোকো ফাইবার উৎপন্ন করা হয়, যা বিভিন্ন ধরনের শৌখিন পণ্য তৈরিতে প্রধান উপাদান। এছাড়া কোকো ডাস্ট উৎপন্ন করা হয় নারিকেলের ছোবড়া থেকে। মাটিবিহীন ছাদ বাগান, নার্সারির গাছ বপন, পশু এবং পোল্ট্রি খামারের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কোকো ডাস্ট। নারিকেলের ছোবড়া থেকে উৎপাদিত এই দুটো জিনিসের চাহিদা অনেক বেশি, সেই তুলনায় যোগান সীমিত। ফলে বিক্রির জন্য কারো কাছে ঘুরতে হয় না কারখানা আর বাড়িতে। বর্তমানে কোকো ফাইবার এবং কোকো ডাস্ট উৎপাদনে দেশের অন্যতম প্রধান জেলা লক্ষ্মীপুর। নারিকেল উৎপাদনে শীর্ষ এই জেলা ঘিরে গড়ে উঠেছে নারিকেলের ছোবড়া প্রক্রিয়াজাতের ব্যবসা। শুধু এই জেলায় উৎপাদিত নারিকেলের ছোবড়া পণ্যের বাজার অর্ধ-শত কোটি টাকারও বেশি। নারিকেল উৎপাদনে শীর্ষ এই জেলা ঘিরে গড়ে উঠেছে নারিকেলের ছোবড়া প্রক্রিয়াজাতের ব্যবসা। শুধু এই জেলায় উৎপাদিত নারিকেলের ছোবড়া পণ্যের বাজার অর্ধ-শত কোটি টাকার বেশি। জেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে বেশ কিছু কারখানা, যেখানে কর্মসংস্থান হয়েছে শত শত মানুষের। সরকারি হিসাব অনুযায়ী নারিকেল উৎপাদন দেশের অন্যতম শীর্ষ জেলা লক্ষ্মীপুর। জেলার বিভিন্ন অঞ্চলে প্রায় 2735টি সেক্টর জমিতে নারকেলের বাগান রয়েছে। এসব বাগান থেকে প্রতি বছর উৎপাদিত হয় 5 থেকে 6 কোটি নারকেল। আগে বিপুল পরিমাণে নারকেলের ছোবড়ার কোনো ব্যবহার ছিল না। এখন বিভিন্ন স্থানে গড়ে উঠেছে প্রসেসিং কারখানা, যেখানে নারকেলের ছোবড়া থেকে কোকো ফাইবার এবং কোকো ডাস্ট তৈরি করা হয়। সংশ্লিষ্টদের থেকে জানা গেছে, বিগত 10 বছর যাবৎ নারকেলের ছোবড়ার আঁশ দিয়ে জাজিম, পাপোশ, রশি, সোফা ও চেয়ারের গদি সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পণ্য তৈরি করা হচ্ছে। এছাড়া বেডিং শিপেও ছোবড়ার ব্যবহার ছিল। ছোবড়া থেকে ফাইবার তৈরির সময় যে গুঁড়া পাওয়া যেত তা কোনো কাজে লাগতো না, কিন্তু বর্তমানে এই গুঁড়ার বিপুল চাহিদা। কোকো ডাস্ট নামের ছোবড়ার গুঁড়া বিক্রি হয় উৎপাদনের সাথে সাথে। এই ব্যবসা প্রচলনের ফলে নারিকেলের ছোবড়ার মূল্যবান হয়ে উঠেছে। বর্তমানে প্রতিটি ছোবড়া বিক্রি হয় 5 থেকে 7 টাকায়। ছোবড়া থেকে মেশিনের সাহায্যে ফাইবার উৎপন্ন করা হয়, আর ফাইবার উৎপন্ন করার পর যে গুঁড়ো তৈরি হয় তার নাম কোকো ডাস্ট। দুটি পণ্যের চাহিদা অনেক বেশি, কারখানাগুলো যোগান দিয়ে শেষ করতে পারে না। অনেক সময় উৎপাদনের আগে অগ্রিমভাবে বিক্রি হয় কোকো ডাস্ট এবং কোকো ফাইবার। ফেলে দেয়া নারকেলের ছোবড়ার আঁশ ও গুঁড়া দিয়ে তৈরি কয়ারফেল্ড, কোকোপিট ও ডিসপোজেবল স্লিপারের মতো বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে ইউরোপে। আসছে বৈদেশিক মুদ্রা। প্রায় 2 দশক ধরে এমন সব উদ্ভাবনী পণ্য তৈরির কাজটি করছে বাগেরহাটের ন্যাচারাল ফাইবার নামে একটি প্রতিষ্ঠান। বাগেরহাটের ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন শিল্পনগরীতে 2 সহোদর মোস্তাফিজ আহমেদ ও মোজাহিদ আহমেদ গড়ে তুলেছেন এই কারখানা। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানান, নারকেলের ছোবড়া সংগ্রহ করার পর 2টি প্রক্রিয়ায় পণ্য প্রস্তুত করা হয়। পরে চাহিদা অনুযায়ী বিভিন্ন দেশে এসব পণ্য পাঠানো হয়। বর্তমানে গ্রিস থেকে 6 কোটি টাকার ডিসপোজেবল স্লিপার ও কাঠের তৈরি সাইকেলের ক্রয়াদেশ পেয়েছে প্রতিষ্ঠানটি। সেসব তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এখানকার শ্রমিকরা। এর আগে দক্ষিণ কোরিয়াতে কয়েক ধরনের পণ্য পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। করোনা পরিস্থিতির কারণে রপ্তানিতে কিছুটা ভাটা পড়লেও আবারও নতুন করে বিভিন্ন দেশ থেকে অর্ডার আসছে বলে জানান তিনি। এই মুহূর্তে আমরা গ্রিসের কোকোম্যাট নামে একটা প্রতিষ্ঠানের কাজ করতেছি। গত 10-15 বছর আমরা কাজ করে যাচ্ছি এক নাগারে। প্রথম দেশে, তারপর বিদেশে, তারপর বিভিন্ন রকম ডাইভার্সিফাই প্রোডাক্ট তৈরি করতেছি, বিভিন্নভাবে পণ্যের মান উন্নয়ন করতেছি। এইভাবেই কাজ চালা যাচ্ছে।
পণ্য উৎপাদনে কাঁচামালের সংকট রয়েছে, তবে দেশের অভ্যন্তরে পাওয়া যায় সবকিছু। প্লাস্টিক পণ্যের মতো এই শিল্প আমদানি নির্ভর নয়। দিন দিন ইউরোপের বাজারে নারকেলের ছোবড়া তৈরি পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বিদেশের বাজার ধরতেও কাজ করছে ন্যাচারাল ফাইবার। এই সব পণ্যের অনেক রপ্তানিকারক আছে বাংলাদেশে, যারা পাটের পণ্যের সাথে এগুলি মিশায় রপ্তানি করে। তারা আমাদের এই পণ্য নিয়ে রপ্তানি করে। আমরা কয়েক বছর যাবৎ সরাসরি করতেছি। প্রথমে আমরা সাউথ কোরিয়াতে করছি, এখন আমরা ইউরোপে করতেছি। অন্য অন্য দেশেও আমাদের কথাবার্তা চলতেছে। কাস্টমাররা এখন আমাদেরকে চিনছে যে বাংলাদেশে এরকম একটা ফ্যাক্টরি আছে। বাংলাদেশের ফ্যাক্টরি আছে এটাই এরা জানতো না। এদিকে ন্যাচারাল ফাইবারের তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছে অর্গানিক প্রোডাক্ট নামে আরেকটি প্রতিষ্ঠান। নারকেলের ছোবড়া দিয়ে তৈরি পাখির বাসা, নারকেলের চুমড়ি দিয়ে শোপিস, কুকুর বিড়ালের বিছানা, ব্রাশ ও খেলনা সহ বেশ কিছু পণ্যের অর্ডার করেছে কোকপেট নামে গ্রিসের কোম্পানি। এই প্রতিষ্ঠানে কর্মরত সবাই নারী। পাখির বাসা সহ প্রায় 18-19 রকমের প্রোডাক্ট তৈরি হচ্ছে। এগুলো সারা বাংলাদেশ সহ দেশের বাইরেও যাচ্ছে। প্রায় প্রত্যেক দিনই আমার কিছু কিছু প্রোডাক্ট নতুন নতুন আসে এবং আমার আরও চিন্তা আছে যে এটা দিয়ে আরও নতুন নতুন প্রোডাক্ট তৈরি করা। এ বিষয়ে বাগেরহাট বিসিকের কর্মকর্তা জানান, ন্যাচারাল ফাইবারের মতো আরও উদ্যোক্তা তৈরির চেষ্টা চলছে। এজন্য বিসিকের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। নিজের মেধা এবং পরিশ্রমের মাধ্যমে এই প্রোডাক্টগুলো উনি বিদেশে এখন রপ্তানি করতে পারছেন। তো এক্ষেত্রে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন সবসময় তার সাথে আছে। প্রতি বছর প্রশিক্ষণ দিচ্ছি আমরা উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে। এছাড়াও যেটা করি, আমরা তাদের বিভিন্ন প্রোডাক্টের যে নকশা, আধুনিক যে নকশা নমুনা, সেগুলো আমরা সরবরাহ করি। এছাড়াও আমদানি রপ্তানির ক্ষেত্রে যদি আইআরসি ইআরসি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা সুপারিশ করি। অন্যদিকে মাত্র 4 জন নিয়ে শুরু করা প্রতিষ্ঠানটিতে এখন কর্মরত আছে প্রায় শতাধিক নারী পুরুষ। গ্রামের এসব শ্রমিকদের ঘামে শ্রমে তৈরি পণ্যের কদর বাড়ছে সুদূর ইউরোপের দেশগুলোতে। এখানে কাজ করে তারাও নিজেদের গর্বিত মনে করছেন। এ জায়গায় অ্যাভারেজে আমাগো 31 জন লোক আছে, সের ভিতরে 15 জন অপারেটর, 16 জন হেল্পার। এখন জুতের শো কাজ করতেছি, আবার কাজ করে আমাকে ভালো লাভ হতেছে। ছেলে মেয়ে পাশে আছে, মা বাবা পাশে আছে, সবার সাথে থেকে কাজ করতেছি। পাশাপাশি সবার যে চাহিদাটা সেটাও মেটাতে পারতেছি। এই জন্য আমরা অনেক খুশি। স্যালারি তারাও দিচ্ছে, আমরাও পাচ্ছি, ঠিক মতন কাজও অর্ডার হচ্ছে। 1984 সালে বাগেরহাটের বিসিকে নারকেল তেলের ব্যবসা শুরু করেন মোস্তাফিজ আহমেদ। 2001 সাল থেকে ফেলে দেওয়া নারকেলের ছোবড়া দিয়ে পণ্য তৈরির কাজ শুরু করেন তিনি। 4 বছরের চেষ্টায় 2005 সালে তার কারখানায় বাণিজ্যিকভাবে কয়ার ফিল্ড তৈরি শুরু হয়, যা বিছানায় ম্যাট্রেস, ইন্ডাস্ট্রিয়াল এয়ার ফিল্টার, ইনসুলেটনের কাজে ব্যবহৃত হতো। বর্তমানে বছরে 12 কোটি টাকার পণ্য বিক্রি করছে প্রতিষ্ঠানটি। যশোর জেলার মনিরামপুর থানার নেহালপুর গ্রামের মানুষ সচ্ছলভাবে বেঁচে থাকার জন্য বেছে নিয়েছে এক ভিন্ন ধারার পেশা। নারকেলের ছোবড়া দিয়ে কাঁথা তৈরি করার এই পেশার সঙ্গে জড়িত এখানকার অনেকগুলো পরিবার। বাজারজাতকরণে নানাবিধ সমস্যা থাকার পরও যুগ যুগ ধরে চলে আসা এই পৈতৃক পেশাতেই থাকতে চায় খেটে খাওয়া মানুষগুলো। আমার বয়স তো 65 বছর, সে আমরা তো করি। আমরা সিকে বানাই, দড়ি বানাই, মানে গরু বাঁধা দড়ি, মুখল বানাই, তারপরে গরু বাঁধা বাগি বানাই, বাগি মানে গলি বাঁধা, তারপরে গলি বাঁধা বাগি বানাই, ছাগল মাথা দড়ি বানাই, আবার গরুর গলান বানাই। একজন কর্মী সারাদিন খেটে 4 জোড়া ছিকে তৈরি করতে পারেন। প্রতি জোড়া ছিকে বিক্রি হয় 20 থেকে 30 টাকায়। প্রথমে বাজারতে নারকেলের খোলা কিনে নিয়ে আসে, খোলা বলে একে। তারপরে আসছে আমরা ভিজই, তারপরে সেইতে তুলে এনে বাড়িয়ে তারপরে খোড়ইয়ে তারপরে আসছে এই মুঠিয়ে বাঁধে তারপরে কাটি। ইন্টারমিডিয়েট পড়ি, লেখাপড়ার ফাঁকে ফাঁকে এই কাটা কাটি। অর্থনৈতিক সমস্যার জন্য আমার মা বাবাকে আমি সাহায্য করি এই কাটা কাটি। এদের শিকে তৈরি করে, তারপর দড়ি তৈরি করে, যেখানে ডুবে গেছে তাদের ঘর বাড়ি তৈরি করে এই দিয়ে। সারা বছর কাঁথার চাহিদা থাকলেও আষাঢ় শ্রাবণ মাসে কাঁথার চাহিদা কমে যায়। এ সময় কাঁথা ভেজা থাকে বলে বিক্রি হয় কম। আর তাই বিশ্বায়নের এ সময়ে কাঁথা বিক্রির টাকায় জীবন ধারণ করা অনেকটাই কঠিন। কাঁথা বাজার আগে যেমন চাহিদা ছিল, বর্তমান সেমন চাহিদা নেই। আর এর ভিতর দিয়ে আমাদের এই বাচ্চা কাচ্চা মানুষ করতে খুব কষ্ট হচ্ছে। চাহিদা না থাকার বাজার যদি পাইকারি যারা ক্রয় করে ওনারা যদি না কিনে, তাহলে আমরা কি করব? আমাদের তো আর বেচার জায়গা নাই। শিক্ষার সঙ্গে এলাকার মানুষের পরিচয় এখনো সেভাবে ঘটেনি।
আর তাই আধুনিক সভ্যতার ছোঁয়া থেকে পিছিয়ে থাকা এই মানুষগুলো বেঁচে থাকার জন্য আদি এ পেশাকেই ধরে রাখতে চায়।